হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির, এগুলো যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য। তার কারণ আমরা টার্গেট নিয়েছি বিগত 15 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাতে ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যেই পার্টগুলো এসেছিলো বা যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো হুবহু তোমাদেরকে প্র্যাকটিস করানো। তাই দেখবে আমাদের এই ক্লাসের সিরিজগুলোর প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিন্তু কোন পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছে সেগুলো আমরা উল্লেখ করে দিচ্ছি। এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা পেয়ে যাবে রোজ বিকাল 6টা থেকে যারা টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সিডিপি ক্লাস। রোজ রাত 8টায় পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ জিকে ক্লাস। আমরা অলরেডি ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসটা কমপ্লিট করে দিয়েছি, এখন আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সটা করাচ্ছি, এরপর আমরা জিওগ্রাফি ক্লাসটা স্টার্ট করব। এবং প্রতিদিন রাত 9টায় আমাদের আরজিএম এডুকেশনের স্পেশাল লাইভ মক টেস্ট, এমসিকিউ মক টেস্ট, জিকে অ্যান্ড জিএস বা জেনারেল স্টাডিজের উপরে, যেগুলো প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা যদি একেবারে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পাওয়ার জন্য, এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে সেটা প্রথম প্রশ্ন দেখে নেব কী রয়েছে। এই প্রশ্নটা এসেছিল রাজস্থান টেটে। আর টেট মানে রাজস্থান টেট। এটি একটি ডাইরেক্ট স্পিচ দিয়েছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। কি আছে কোশ্চেনটা একটু দেখে নেব। শি সেইড টু হার ব্রাদার, মানে একটি মেয়ে তার ভাইকে বলেছিল ডু নট বাই ম্যাঙ্গোস। মনে রাখতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময়, ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাদের যে রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকবে, এখানে হচ্ছে সেইড টু, তাই তো? এই রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকবে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রিপোর্টিং ভার্বের টেন্সটা দেখেই আমাদের যে রিপোর্টের স্পিচটা থাকে, এই ইনভার্টেড কমার ভেতরের পার্টটা, তার মধ্যেকার টেন্সটা কিন্তু পরিবর্তন হবে। আর সেকেন্ডলি আমাদের দেখতে হবে যে রিপোর্টের স্পিচটা কী ধরনের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ভোকেটিভ। এই 6টা ধরনের বাক্যের মধ্যে কোন ধরনের বাক্য এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, ভোকেটিভটা কি অনেকে হয়তো ভোকেটিভ সংক্রান্ত তথ্য হয়তো অনেকে জানো না। আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস রয়েছে, 150টিরও বেশি ইংলিশ গ্রামার ক্লাস রয়েছে, তোমরা একটু চ্যানেলে প্লেলিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারো। তো এই বাক্যটা কী আছে বলছে, ডু নট বাই ম্যাঙ্গোস, অর্থাৎ এক ধরনের আদেশ বোঝাচ্ছে, একটা কমান্ড দিচ্ছে, তাই তো? তাহলে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝালে সেটাকে বলা হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের লিঙ্কারটা কি বসে, টু বসে বেসিক্যালি, তাই তো? টু বসে। এবার আমাদের দেখতে হবে বাক্যটাতে বলা হয়েছে সেইড টু, অর্থাৎ এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমার এখানে ডু নট বাই দিয়েছে, তাহলে এই পার্টটাকে আমাদের চেঞ্জ করা দরকার। কি আছে কিন্তু মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু যখনই আমরা ইউজ করব, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মটাকেই ব্যবহার করব। ঠিক আছে, এখানে দিয়েছে শি আক্সড হার ব্রাদার, অর্থাৎ সেই টুটা এখানে আক্সড হয়ে গেল, আক্সড হার ব্রাদার। তারপরে বাকি এ বি সি ডির মধ্যে কী বসবে, অর্থাৎ রিপোর্টের স্পিচের প্রথম পার্টটা তোমাদের করেই দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের প্রথম পার্টটা করা হয়েছে, পরের পার্টটা কী বসবে, শি আক্সড হার ব্রাদার। এবার বলা হচ্ছে যেহেতু নেগেটিভ আছে, মনে রাখবে যদি নেগেটিভ থাকে তাহলে টু এর আগে নট বসে। ঠিক আছে, নেগেটিভ থাকলে টু এর আগে নট বসবে, যদি নেগেটিভ না থাকতো, যদি শুধু বাই ম্যাঙ্গোস বলতো তাহলে টু বাই ম্যাঙ্গোস আমরা করে নিতাম। যেহেতু নেগেটিভ আছে তাহলে নট টু বসবে। তাহলে দেখো নট দিয়ে কোথায় শুরু হয়েছে, এতে হয়নি, বি সিতে হয়নি, ডিতে হয়নি, কিন্তু বিতে হয়ে গেছে। তাহলে আমার এখানে সঠিক উত্তরটা হচ্ছে শি আক্সড হার ব্রাদার নট টু বাই ম্যাঙ্গোস। মনে রাখবে যখনই নেগেটিভ বোঝাবে, নেগেটিভ বোঝালে নট টু বসবে। কিন্তু এখানে যদি আমাদের এটা না থাকতো, এখানে যদি আমরা ফরবিড দিয়ে করতাম, এই ব্যাপারটা একটু দেখবে, এখানে জায়গাটা যদি আমরা ফরবিড করতাম, ঠিক আছে, ফরবিড, শি ফরবিড হার ব্রাদার, তাহলে আমার কিন্তু আর নট আসতোই না। তাহলে এখানে হতো ফরবিড হার ব্রাদার টু বাই ম্যাঙ্গোস। বাই ম্যাঙ্গোস, ফরবিড মানে কি, ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, তোমরা এটা কিন্তু লিখে রাখতে পারো। ঠিক আছে, তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে রয়েছে মোহন সেইড টু সবিতা, মোহন সবিতাকে বলেছিল ক্যান আই বড়ো ইয়োর বুক ফর আ ডে। বড়ো মানে হচ্ছে ধার করা, ধার নেওয়া। ঠিক আছে, আমি কি তোর বইটা একদিনের জন্য নিতে পারি। এখানে মোহন সবিতা দুই বন্ধু বান্ধবী, ওরা একে আর অপরকে বলেছে তোর বইটাকে আমি একদিনের জন্য নিতে পারি। এই প্রশ্নটা রাজস্থান টেটে এসেছিল। তো দেখো দুটো প্রশ্ন রাজস্থান টেট থেকে নেওয়া হয়েছে, ওই জন্য দেখো দুটো পার্টি বা দুটো প্রশ্ন একই ধরনের রয়েছে। এখানে প্রথম পার্টটা করে দেওয়া আছে যে মোহন আক্সড সবিতা, তারপরে কি হবে। এখানে আক্সড কেন বসলো, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক। দেখো এই যে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে এখানে, তাই তো? তাহলে ক্যান আই বড়ো ইয়োর বুক ফর আ ডে, আমি কি একদিনের জন্য তোর বইটা ধার করতে পারি। এইখানে মনে রাখতে হবে যেহেতু এই বাক্যটা ইয়েস নো কোয়েশ্চেন,
ইয়েস নো মানে কি, যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আসবে। যদি মোহন সবিতাকে জিজ্ঞেস করো আমি কি তোর বইটা একদিনের জন্য ধার নিতে পারি, তাহলে সবিতার উত্তর হতে পারে হ্যাঁ নে, অথবা হতে পারে না দেবো না আমি। তাহলে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না আসছে না উত্তরটা, তাহলে হ্যাঁ অথবা না যেগুলো প্রশ্নের উত্তর আসবে সেগুলোকে আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি এখানে WH থাকতো, WH ওয়ার্ড, তাহলে এটা WH কোয়েশ্চেন হতো। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার এটা লিঙ্কার হিসাবে ইউজ করতে হয়। এইবার আমরা কি করব দেখে নেব কোথায় কোথায় ইফ ইউজ হয়নি। অপশন নাম্বার সিতে দেখো দ্যাট করেছে লিঙ্কার, তাহলে এটা আমার বাদ চলে যাচ্ছে, এখানে ইফ ইউজ হয়নি। বাকি তিনটাতে ইফ 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 রয়েছে, হলো। তারপরে বলছে আই বড়, কেন আই বড়, তাই তো। তাহলে ইফের পরে এখানে সাবজেক্ট বসবে। এখানে আই মানে কে, আই মানে মোহন, মোহন মানে পুরো মানে এখানে হচ্ছে কি পুংলিঙ্গ একটা, তাই না, তাহলে হি বসবে। তাহলে দেখো হি কোথায় কোথায় আছে, দেখো ইফ এইখানে একটা হি আছে, এখানে দে দিয়ে দিয়েছে, তাহলে এটাও বাদ চলে গেল, দে মানে তারা, তাই না। এখানে হি আছে, এখানেও হি আছে। সেকেন্ডলি ক্যানের পাস্ট ফর্ম কী হবে, কুড, ক্যানের পাস্ট ফর্ম কুড, এখানেও আছে এখানেও আছে। তারপরে বড়টা বড় থাকবে, বড় আছে। তারপরে হার বুক ফর আ ডে, হার বুক ফর আ ডে। তাহলে কি দুটাই ঠিক না। এইখানে একটা পার্ট দেখো, এখানে অতিরিক্ত একটা দ্যাট বসেছে ইফের পরে, অপশন নাম্বার ডিতে। কারণ পরপর দুটো লিঙ্কার, ইফও বসছে আবার দ্যাটও বসছে, তাহলে এটা ভুল। কিন্তু আমরা যখন অপশন নাম্বার এটাকে যাচ্ছি তখন দেখো এখানে কিন্তু সবই ঠিক রয়েছে। তাহলে আমার বাক্যটা হচ্ছে মোহন আস্কড সবিতা ইফ হি কুড বড়ো হার বুক ফর আ ডে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 3-এ চলে আসবো, বলেছে চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এখানে যে টেন্সটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা এসেছিল ইউপি টেট, উত্তরপ্রদেশ স্টেট, ফেব্রুয়ারি 2014, ফেব্রুয়ারি 2014 উত্তরপ্রদেশ স্টেটে এটা কিন্তু এসেছিল। বলছে দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে কী টেন্স আছে দেখো তো, আর প্লেয়িং, তাই না। আর প্লেয়িং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ এম ইজ আর তার সঙ্গে আইএনজি। এবার আমাকে করতে বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি, আমরা নিচে লিখে নেব। সাবজেক্ট আসবে প্লাস হ্যাডবিন আসবে প্লাস ভার্বের সাথে আইএনজি আসবে, তাই না। তাহলে হ্যাডবিন প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, অপশন নাম্বার এতে নেই, বিতে নেই, সিতে নেই, এখানে হ্যাভ বিন চলে আসছে। তাহলে অপশন নাম্বার ডিতে আছে হ্যাড বিন প্লেয়িং। ওকে, হ্যাড বিন প্লেয়িং। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতো প্রশ্নটা, তাহলে যে হ্যাভ বিন প্লেয়িং হতো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে কি করতে বলেছে দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটা আসলে ইউটেট নভেম্বর 2013। দ্য থিফ ড্যাশ রান অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ কেম। পুলিশটা এসেছিল বা চলে এসেছিল, দৌড়ে গিয়েছিল, চোরটা পালিয়ে গিয়েছিল পুলিশটা আসার আগেই। বা যেটা আমরা সঠিকভাবে যদি আমরা প্রবাদ হিসেবে বলি যে চোর পালালে পুলিশ আসে, তাই তো, চোর পালানোর পরে পুলিশ আসে। তো এইখানে ওটাই দিয়েছে। এখানে দুটো ঘটনা আছে দেখো, দুটোই পাস্ট টেন্সে আছে। দুটো ঘটনা যখন পাস্ট টেন্সে থাকবে, দুটো যখন পাস্ট টেন্সে থাকবে, তখন যেটা তুলনামূলক আগে ঘটেছে তখন সেটাকে আমরা লিখবো হ্যাড প্লাস V3। আর যেটা তুলনামূলক পরে ঘটেছে সেটাকে আমরা লিখবো V2। অর্থাৎ যেটা তুলনামূলক আগে ঘটেছে সেটা আমি লিখবো পাস্ট পারফেক্টে, আর যেটা পরে ঘটেছে সেটা আমি লিখবো পাস্ট ইনডেফিনিটে। ঠিক আছে। যেমন একটা সব থেকে বহু প্রচলিত একটা উদাহরণ আমরা করে থাকি, যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। তাহলে কি কোন ঘটনাটা আগে ঘটেছে, রুগীটা আগে মারা গেছে, ডাক্তার পরে এসেছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক সেভাবেই এখানে কি হয়েছে, পুলিশটা আসার আগে চোর পালিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে রান আছে, তাহলে এটা হয়ে যাবে হ্যাড রান। দ্য থিফ হ্যাড রান বিফোর দ্য পুলিশ কেম। দ্য থিফ হ্যাড রান বিফোর দ্য পুলিশ কেম। নেক্সট, ইউ অলওয়েজ ব্রিং আ গিফট হোয়েন এভার ইউ কাম টু মাই হাউস। এখানে হোয়েন এভারের নিচে ধরো দাগ আছে, এটাকে আমি হাইলাইট করে দিলাম। ইউ অলওয়েজ ব্রিং আ গিফট হোয়েন এভার ইউ কাম টু মাই হাউস। এটা ছিল ছত্তিশগড় টেট, সিজি টেট, জুলাই 2011। বলতে হবে হোয়েন এভার যে ওয়ার্ডটা রয়েছে, হোয়েন এভারটা কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে তো 8 ধরনের পার্টস অফ স্পিচ থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ক্লাস রয়েছে। তোমরা যারা ইংরেজি একেবারে প্রথম থেকে শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টটা একবার ঘুরে এসো। সেখানে ইংরেজির প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে তোমাদের সুবিধার জন্য। এখানে বলা হয়েছে বলতে হবে কি ইন্টারজেকশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি প্রেপোজিশন। কী হবে সঠিক উত্তর, দেখো আমরা যদি প্রতিটা অংশকে আমরা যদি অ্যানালাইজ করি, এখানে ইউ কি আছে, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট কিসের ঘরে বসছে, এটা প্রোনাউন বসেছে একটা। অলওয়েজ,
অলওয়েজ মানে কি একটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমরা বুঝে নিও, ছোটো করে লিখে দিলাম। ব্রিং আছে, ভার্ব, এ আর্টিকেল, গিফট নাউন, ইউ আবার প্রোনাউন, কাম ভার্ব, টু প্রেপোজিশন, এটা উপরে তুলে দিই, প্রেপোজিশন, মাই প্রোনাউন, হাউস নাউন। বাকি থাকলো কি হোয়েন এভার। হোয়েন এভার মানে কি? হোয়েন এভার মানে তুমি যখনই আসবে, তুমি যখনই আসবে আমার জন্য একটা গিফট নিয়ে আসবে, তুমি যখনই আসবে, একটা টাইম বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অপশন নাম্বার বি। অ্যাডভার্বের বেসিক্যালি 8টা ভাগ আছে, কিন্তু প্রধান 4টা ভাগ সবথেকে বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। টাইম মানে কোনো সময় বোঝাবে, যেমন এই যে আজকে আমরা এখানে শিখলাম যেটা কি হোয়েন এভার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। প্লেস বোঝাবে, মনে করো হেয়ার, দেয়ার ইত্যাদি। ম্যানার বোঝাবে, মনে করো যে সুইটলি, খুব সুন্দর গান গেয়েছো তুমি, সুইটলি, তাহলে সুইটলিটা এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। ফ্রিকোয়েন্সি মনে করো যে কতবার কোনো একটা কাজ ঘটছে, তাহলে মনে করো অফেন, অলওয়েজ, এই যে অলওয়েজ সবসময়, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির উদাহরণ। ঠিক আছে, আসি প্রশ্ন নম্বর 6। দ্য মানি ওয়াজ ডিভাইডেড ড্যাশ আনোয়ার অ্যান্ড রাশিদ। এক্ষেত্রে একটা সহজ নিয়ম রয়েছে, এই সহজ নিয়মটা মাথায় থাকলে এই ধরনের বাক্যগুলো খুব সহজভাবে তোমরা করতে পারবে। তোমাকে কি করতে বলেছে, এটা হচ্ছে ইউটেট জানুয়ারি 2011। এখানে করতে হবে কি, যে তোমার 4টা এখানে প্রিপোজিশন দিয়েছে, তার মধ্যে সঠিক প্রিপোজিশনটা দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। তো এখানে বলছে টাকাটা ভাগ করে দেওয়া হবে, কার কার মধ্যে দেওয়া হবে? আনোয়ারের মধ্যে এবং রাশিদের মধ্যে। আনোয়ার একজন, রাশিদ একজন, অর্থাৎ টোটাল ওরা দুজনের মধ্যে যখন কোনো কিছু ভাগাভাগি হবে তখন সেটা আনডাউটেডলি হয়ে যাবে বিটুইন। কিন্তু যদি 2-এর বেশি থাকে, 3জনের মধ্যে ধরে নাও এরকম থাকলো যে আনোয়ার, রাশিদ এবং রুবিনা, তাহলে তখন কি হয়ে যাবে? তাহলে 3জন হয়ে যাবে। 3জন হয়ে গেল মানে ওটা হয়ে গেল অ্যামাং। ঠিক আছে, AMONG, অ্যামাং। তাহলে 2জন থাকলে বিটুইন, 2-এর বেশি থাকলে অ্যামাং। বোঝা গেল? তাহলে আমার সঠিক উত্তর এখানে হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট চলে আসবো, শি বট আ পেন ড্যাশ 10 রুপিস, প্রেপোজিশন। ঠিক আছে, প্রেপোজিশন অর্থাৎ সে 10 টাকা দিয়ে একটা কলম কিনেছিল। বাই 10 রুপিস, উইথ 10 রুপিস, ফ্রম 10 রুপিস, ফর 10 রুপিস। বাই হচ্ছে কোনো কিছু দ্বারা বোঝাবে, উইথ কোনো কিছু সাথে বোঝাবে, ফ্রম কোনো জায়গা থেকে বোঝাবে। তাহলে বেঁচে থাকছে আমাদের ফর, অর্থাৎ শি বট আ পেন ফর 10 রুপিস। ঠিক আছে, নেক্সট, অনেক জায়গাতে তোমরা অ্যাট পাবে হয়তো, অ্যাট কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ অ্যাট বোঝায় হচ্ছে কোনো একটা জায়গাকে, কোনো একটা জায়গার ক্ষেত্রে অ্যাটটা কিন্তু বোঝায় সাধারণত। নেক্সট নাম্বার 8, এটা হচ্ছে একটি ডিটেক্ট দ্য এরার বা কমন এরার্স। এই ক্লাসের মধ্যে কিন্তু আমি প্রতিদিন কমন এরার্সের প্রশ্ন দিচ্ছি এবং দিব, যাতে করে তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে বারবার সম্মুখীন হও। সেটা তোমরা প্রাইমারি টেট বলো, সেটা তোমরা আপার প্রাইমারি টেট বলো, সেটা তোমরা স্কুল সার্ভিস কমিশনের সাবজেক্টের পরীক্ষা বলো, বা এসএসটি পিটি বলো, প্রত্যেকটা পরীক্ষাতে ইংলিশ পার্টে কমন এরার্সের কোশ্চেন কিন্তু থাকবেই। বা যে কোনো রকমের সরকারি চাকরির পরীক্ষা তুমি দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু থাকবেই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, এটা এসএসসি ক্লারিক্যালে এসেছিল। দ্য রিসেপশনিস্ট আক্সড মি, রিসেপশনিস্টকে কোনো একটা অফিসে গেলে প্রথমে যে দেখবে কাউন্টার থাকে, রিসেপশন, সেখানে যিনি থাকেন তাকে রিসেপশনিস্ট বলা হয়। আক্সড মি হু ডু আই ওয়ান্ট টু মিট ইন দ্য অফিস, আমি অফিসে গেলাম, রিসেপশনিস্ট আমাকে বললো আপনি কার সঙ্গে দেখা করতে চান বা কার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চান। তাহলে বলতে হবে এখানে ভুলটা কোথায় রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাকে সবার আগে দেখতে হবে, আর্টিকেল প্রিপোজিশন দেখতে হবে, পার্ট অফ স্পিচটা দেখতে হবে। এই 3টা পার্ট আমাকে ভালো করে দেখতে হবে। তারপরে এগুলা যদি সমস্ত কিছু মিট করে যায়, তাহলে বাকি পার্টগুলো আমাকে বিশেষ করেভাবে দেখতে হবে। এখানে কি বলা হয়েছে, দ্য রিসেপশনিস্ট, এখানে আমার সাবজেক্ট, আক্সড মানে V2 পাস্ট টেন্স, পাস্ট টেন্সে পেয়ে গেলাম এই বাক্যটা। মি হু ডু আই ওয়ান্ট, হু ডু আই ওয়ান্ট এখানে বলেছে, অর্থাৎ এখানে দেখো ডু আই ওয়ান্ট, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে গেল, এটা প্রেজেন্ট হয়ে গেল, তাই তো? এখানে টু মিট মানে কি, টু মিট মানে এখানে হচ্ছে এটা তোমার ইনফিনিটিভ দিয়েছে, টু এর সঙ্গে মিট, অসুবিধা নেই এখানে। ঠিক আছে, তো এবার আমাকে চেঞ্জ করতে হবে এই পার্টটা, অর্থাৎ আমার ভুলটা রয়েছে কোথায়? আমার ভুলটা রয়েছে অপশন নাম্বার বিতে, কারণ আমার মূল ভার্বটা আক্সড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হু ডু আই ওয়ান্ট এটা কী করে প্রেজেন্ট টেন্স হয়ে যায়? তাহলে এই পার্টটাকে আমাকে চেঞ্জ করে করতে হবে
হুম আই ওয়ান্টেড টু মিট, ঠিক আছে, হুম আই ওয়ান্টেড। তাহলে আমার বাক্যটা এরকম দাঁড়াবে, দ্য রিসেপশনিস্ট আস্কস মি হুম ডু আই ওয়ান্টেড টু মিট ইন দ্য অফিস। তাহলে আমার বাক্যটা ঠিক থাকবে এবং আমার টেন্সটাও ঠিক থাকবে। তাহলে ভুলটা পেলাম অপশন নাম্বার বিতে। নাম্বার 9 বলা হয়েছে, এটা এসএসসি ক্লারিক্যালে এসেছিল, দেখে নাও ভালো করে। দ্য নিউ রেলওয়ে লাইন উইল গ্রেটলি ইমপ্রুভ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ইন ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওই যে নতুন রেলওয়ে যে লাইনটা হয়েছে সেটা খুব সুন্দরভাবে ইমপ্রুভ করেছে ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন, মালপত্র পাঠানো এবং তার পাশাপাশি যোগাযোগের ব্যাপারে এটা কিন্তু খুব সুন্দর একটা স্টেপ নিয়েছে ইন ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। তো তোমরা অনেক দিন ধরেই তোমরা এই ইয়েগুলো করছো, এই কমন এরার্সগুলো প্র্যাকটিস করছো, তাহলে এটা থাকলো তোমাদের HW। তোমরা কাইন্ডলি এটা কমেন্টে জানিও, ঠিক আছে, কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, তাহলে আমি রিপ্লাই করতে পারবো এবং প্রিভিয়াস ক্লাসে যেগুলো রিপ্লাই করা হয়নি সেগুলো আজকে রিপ্লাই করে দেওয়া হবে। তো এটা তোমরা জানিও। এবং আজকের সেটের শেষ প্রশ্ন রয়েছে, কী রয়েছে দেখো, আই নো হি ইজ হ্যাভিং আ লট অফ বুকস অন হাউ টু ইমপ্রুভ ইংলিশ। আমি জানি কি করে ইংরেজিটাকে ইমপ্রুভ করতে হয়, সেই জন্য সে অনেকগুলো বই তার কাছে আছে, তাই না, অনেকগুলো বই তার কাছে আছে। তাহলে এখানে দেখো আই নো ইজ হ্যাভিং দুটো ভার্ব আমরা পেয়ে গেলাম, তাই তো। টু ইমপ্রুভটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই, কারণ এটা ইনফিনিটিভে আছে, এটা যে কোনো টেন্সে টু ইমপ্রুভই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আই নো হি ইজ হ্যাভিং, এখানে দেখো বলছে যে আমি জানি তার আছে, আছে মানে কি, আছে মানে হচ্ছে পোজেস করা বোঝাচ্ছে না, মালিকানা বোঝাচ্ছে, মালিকানা। মনে রাখবে মালিকানা বোঝানো যে সমস্ত ভার্বগুলো রয়েছে, যেমন ওন, কয়েকটা উদাহরণ জাস্ট দিচ্ছে এখানে, পোজেস নিজেই, তারপরে মনে করো যে হ্যাভ, তারপরে মনে করো যে বিলং, এই ধরনের যে মানে ভার্বগুলো থাকে তাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাদের কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় না, তাদের সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার হয়, সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়। কিন্তু এখানে আছে ইজ হ্যাভিং, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, যেখানে হওয়ার কথা ছিল হ্যাজ। বাক্যটা যদি এরকম থাকতো আই নো হি হ্যাজ আ লট অফ বুকস অন হাউ টু ইমপ্রুভ ইংলিশ, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। তাহলে আমার এখানে ভুলটা আছে অপশন নাম্বার বিতে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল, তোমরা একটু কাইন্ডলি জানিও, ওটার অ্যান্সারটা তোমরা দিয়ে দিও এবং তোমরা বলো যে তোমাদের 10-এ স্কোর কত হলো, ঠিক আছে। এবং ক্লাসগুলো কিন্তু রেগুলার তোমরা এই টাইমে পেয়ে যাবে, ক্লাসের রুটিনটা আমি ক্লাসের শুরুতে দিয়ে দিয়েছি। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।